করে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আলোচনায় 20 জানুয়ারি আগামী 20 জানুয়ারিকে সামনে রেখে ভারতের বিজেপির রাজনীতিবিদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। কিন্তু কি হতে চলেছে 20 তারিখ? 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। 20 তারিখের পরে কোথায় গিয়ে উঠবো দিদি? জায়গা দিবেন না? মোদিদের বাসায় গিয়ে উঠবো। কি মোদিদি জায়গা দিবেন না? সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, যা জানা গেল। এই সুনামে ইত্তেফাক একটি রিপোর্ট করেছে ব্রেকিং নিউজ, সেটি জহিরুদ্দিন সুমন, যে সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এবং ছড়িয়ে পড়েছে, সেই কারণে ভাইরাল। সেখানে দাবি করা হয় যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ 45 ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিকল্পনা করেই হাসিনা সরকারের পতনে ছাত্র জনতার নেতৃত্বে ছিলেন তারা। গোটা আন্দোলন থেকে এক দফার আন্দোলন, নিশ্চিত তাদের প্ল্যান এ বি সি রেডি ছিল। প্ল্যান এ কাজ না করলে বি কিংবা সি প্ল্যান নিয়ে মাঠে থাকতো তারা। এমন মেধাবী তরুণদের নিশ্চিত সেফ এক্সিট প্ল্যানও রয়েছে, অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে কিংবা আগে কি করবেন তারা। হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদদের আগামী প্ল্যান কি, এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। পরিকল্পনা করেই হাসিনা সরকারের পতনে ছাত্র জনতার নেতৃত্বে ছিলেন তারা। গোটা আন্দোলন থেকে এক দফার আন্দোলন, নিশ্চিত তাদের প্ল্যান এ বি সি রেডি ছিল। প্ল্যান এ কাজ না করলে বি কিংবা সি প্ল্যান নিয়ে মাঠে থাকতো তারা। এমন মেধাবী তরুণদের নিশ্চিত সেফ এক্সিট প্ল্যানও রয়েছে, অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে কিংবা আগে কি করবেন তারা। হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদদের আগামী প্ল্যান কি, এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে। হাসিনা সরকার পতনের পর থেকে এখন অব্দি বৈষম্য বিরোধী ছাত্ররা চিৎকার করেই বলছেন কাউকে ছাড় দেবেন না তারা, অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তারাও যদি কোনো ভুল করে তাহলে রুখে দাঁড়াবেন হাসনাত, সার্জিসরা। অন্যদিকে চেয়ারকে সুরক্ষিত রাখতে রাজনীতির সূক্ষ্ম পরিকল্পনার অন্যতম হাতিয়ার প্রতিপক্ষকে দমিয়ে রাখা, সে হিসেবে নির্বাচিত সরকারের কঠোর নজর থাকার কথা বৈষম্য বিরোধীদের দিকে। যারা শেখ হাসিনার মতো ক্ষমতাধরকে মাত্র 1 মাসের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য করেছে, তাদের বিষয়ে যে কোনো রাজনৈতিক দলই সচেতন থাকবে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মত পার্থক্য দেখা যাচ্ছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তর্জনী তুলতে পারে এমন পক্ষকে দমিয়ে রাখাই রাজনীতির অন্যতম প্রধান কৌশল। সেই হিসেবে সেফ এক্সিট না পেলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বিপাকে পড়তে পারেন হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফরা। অন্তর্বর্তী সরকারে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। কোনো কোনো ক্ষেত্রে তাদের সমালোচনা করতেও ছাড়ছেন না আন্দোলনে নেতৃত্ব দেয়ারা। তাছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আগে থেকেই আসিফ, নাহিদরা বলেছেন রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে চলে যাবেন তারা। কিন্তু হঠাৎ করেই চাউর হয়েছে হাসনাত, সার্জিসরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আওয়ামী লীগ শূন্য বাংলাদেশে তাহলে কি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবেন তারা? যদি তাই হয় তাহলে বড় এবং জনপ্রিয় দলগুলো কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবেন তাদের? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হাসনাত, সার্জিসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে অনেকের কপালে। জানা যায় হাসিনা সরকার পতনের আন্দোলনে হাসনাত, সার্জিস, নুসরাত, নাহিদ, আসিফদের অনেকগুলো প্ল্যান ছিল। প্ল্যান এ কাজ না করলে তারা বি, সি সহ বেশ কয়েকটি প্ল্যান করে রেখেছিলেন। ঠিক একই সময়ে তাদের এক্সিট প্ল্যানও রয়েছে। কি সেই? কেউ বলছেন রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতেই সক্রিয় হবেন এই তরুণ তুর্কিরা, কেউ বা বলছেন নতুন কোনো কমিশন গঠন করে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবেন তারা। আবার অন্য এক দল বলছেন আদতে পট পরিবর্তনের পর তাদের সেই এক্সিট প্ল্যান ওয়ার্ক করছে না, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বনিবনা হচ্ছে না। আন্দোলনের সময় তারা ভেবেছিলেন মাথায় করে রাখা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতাদের, এখন দেখা যাচ্ছে তাদের সঙ্গে সবার দূরত্ব বেড়েই যাচ্ছে। এসব নানা জনের নানা মতে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষও। সবকিছুই যারা নেতিবাচক দৃষ্টিতে দেখেন তারা তো গুজব রটিয়েই দিয়েছেন। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অস্তিত্ব থাকবে না হাসনাত, সার্জিসদের। নিজেদের স্বার্থে হলেও এদের বিষয়ে মাইনাস ফর্মুলায় যাবে ক্ষমতাসীনরা। এই গুজবকে আবার তুড়ি মেরে উড়িয়ে দিতে পারছেন না ছাত্রদের একটি অংশ, যে কারণে সেফ এক্সিট হিসেবে রাজনৈতিক দল গঠন করে ঐক্যবদ্ধ থাকার চিন্তাই এখন তাদের অন্যতম টার্গেট। এমনটাই আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে।
তবে নির্বাচনে অংশ নিয়ে ভালো ফলাফল বের করে আনা যে কোনো নতুন দলের পক্ষে কঠিনই শুধু নয়, অসম্ভবই বলা যায়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া কিংবা পাওয়া আরও দুষ্কর। সুতরাং রাজনৈতিক দল গঠন করে যে হাসনাত সার্জিসরা ভালো কিছু করতে পারবেন এমনটা মনে করছেন না বিজ্ঞরা। তাহলে কি তাদের পরবর্তী প্ল্যান? সেদিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ। আগামী 20 তারিখ বা 20 তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে? ভারত কি কোনো পরিকল্পনা করেছে? একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিও দেখে মনে হচ্ছে যে 20 তারিখের পর বা 20 তারিখের পর ইউনূস সাহেব সরকারের উপর একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে। মানে ইউনূস সাহেব নাকি দেশ ছেড়েও চলে যেতে পারেন, কোন দিকে যাবেন দিশা বিষয় হারাই ফেলতে পারেন। আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, ভারতের একজন বিজেপির নেত্রীর একটা ফুটেজ, চলুন আগে শুনে আসি। আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি। তারপর 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেন্স্টে কাটানোর চেষ্টা করছে, উস্কাবার চেষ্টা করছে, আমরা বুঝতে পারছি। নিশ্চয়ই ওনার বক্তব্য শুনেছেন। ওনার বক্তব্যে আলোচনায় উঠে এসেছে 20 তারিখ মানে 20 তারিখ 20 জানুয়ারির পর আসলে কি ঘটবে, তার এই বক্তব্যটা অনেক লম্বা ছিল। এই বক্তব্যটা শোনার পর এটা তো স্পষ্ট যে ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সীমান্ত থেকে শুরু করে সরকার টু সরকার যে সম্পর্কের অবনতি, বিজেপি নেত্রীর এই কথার মধ্যে স্পষ্ট। বিজেপি নেত্রী মনে করছে বা ভারত মনে করছে এই ইউনূস সরকার বেসিক্যালি মৌলবাদীদের দ্বারা পরিচালিত হয়। ইভেন এখানে জামাত দ্বারাই এই সরকারটা পরিচালিত হচ্ছে। আবার আমাদের দেশের মধ্যেও অনেকেরই ধারণা যে ইউনূস সরকারের সাথে জামাতের একটা ভালো সম্পর্ক আছে। বিজেপি নেত্রীর এই বক্তব্যের মূল কারণটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিদ্বেষ যে সেন্টিমেন্টটা আছে সরকারের মধ্যে বা জনগণের মধ্যে ছড়িয়ে গেছে, এটাকে ছড়াই দিচ্ছে একটা গোষ্ঠী। আর এই গোষ্ঠীর কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভারতের সাথে সুসম্পর্ক বজায় ভয় পাচ্ছেন। ইভেন ওই গোষ্ঠী যারা ভারত বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে নিজেরা এই মুহূর্তে একটা ক্ষমতার বলয়ের মধ্যে নিজেরা রেখেছেন বা সরকারকেও চাপে রেখেছেন, সো ওই গোষ্ঠীটা আসলে খুব শীঘ্রই নাই হয়ে যাবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি জানি না যে বিজেপি আসলে কোন কারণে ওনাকে ফান্ডামেন্টাল একজন মুসলিম মনে করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমি জানি না কখনো হজ করছেন কিনা। ইভেন এই সরকারের আগে ওনার দান দক্ষিণা সাদাকা নিয়ে বাংলাদেশে কেউ বলতে পারবে না যে খুব বেশি ইউনূস ফাউন্ডেশন দেশের জন্য বিলাই দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। ইভেন দেশের বিষয়েও ডক্টর ইউনূস কখনো মাথা ঘামাইতেন না। তিনি তার ব্যবসা বাণিজ্য প্রসারণ করছেন বা নামাজ পড়েন, নিয়মিত মাহফিলে যান, তাবলিগে যান, এমন কোনো দৃশ্য কিন্তু নয় বা হজে গেছেন। তারা বারবার যে জিনিসটা বুঝতে চাচ্ছে যে ডক্টর ইউনূস একটা মৌলবাদী মেন্টালিটি, প্লাস তার সরকারটা মৌলবাদীদের চাপে ভারতের সাথে আসলে ভারত বিদ্বেষ বিষয়টাকে উজ্জীবিত রাখছে এবং কি তারা ক্ষমতায় থাকার জন্য এই ভারত বিদ্বেষ যে থিওরিটা এটাকে তারা জীবিত রাখছে। ইভেন আগামী 20 তারিখের পর কি ছুটে যাবে, ভারতেরও যে বিজেপির আরেক বিধায়ক আছেন শুভেন্দু বলতে 4-5টা ড্রোন নাকি মারলেই চলবে, বাংলাদেশ কাইপা যাবে, এদের কাছে এমন ড্রোন আছে। তারপর বলা হচ্ছে যে মার্চের আগে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করানো হবে, তিনি বাংলাদেশে ফিরে আসবেন। নানান ধরনের বক্তব্য বিজেপির মাধ্যমে প্রতিনিয়ত মিডিয়ার সামনে আসছে। ইভেন বাংলাদেশ সম্পর্কে বিজেপির সরকার পরিকল্পিতভাবে সুকৌশলে অনেক ধরনের সেন্টিমেন্ট কিন্তু ভারতের জনগণকে খাওয়ানোর চেষ্টা করছেন তাদের মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করেও। তবে এই নেত্রীর কথায় একটা নতুন প্রশ্নবোধক ডেট সামনে আসছে 20 জানুয়ারি। এরপর ভারত আসলে কি করবে বাংলাদেশের সাথে? আবার ভারতীয় সেনাপ্রধানের একটা স্পষ্ট বার্তা, এই অন্তর্বর্তী সরকারের সাথে তারা ভালো সম্পর্কে স্টেবল করবে না, নির্বাচিত সরকারের সাথেই ভারত স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে। অন্তর্বর্তী সরকারকে তারা আসলে বন্ধু হিসাবে দেখে না। কোথাও বিষয়টা এমনই। এখন আসলে কি ঘটছে 20 তারিখের পরে অপেক্ষা করতে হবে। আমাদের বোন শেখা তঞ্জনকার করতে হামলা হয়েছে, যে নৃশংস হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করছি। হামলাটা কিভাবে হলো, কারা করবে, কিছু দুষ্কৃতিকারী যারা বাঙালি জাতীয়তাবাদের নাম করে আমাদের বোনের উপর যার পরিচয়কে ব্যবহার করে তারপর টার্গেটেড হামলা করেছে। এই হামলার পিছিয়ে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে আমরা প্রমাণ পেয়েছি। এই জন্য আমরা বিক্ষোভ মিছিল করছি এবং ফ্যাসিবাদের আস্থানা আমরা পুরোপুরিভাবে ঘুরিয়ে দিতে চাই। কিসের মিছিল ছিল আজকে একটু যদি বলেন, কিসের মিছিল ছিল? বিক্ষোভ মিছিল আজকে আমাদের চাই, বিজয় র্যালি থেকে। এইটা বলতে কিসের ভিত্তিতে কিসের মিছিল? হামলাটা কখন, কিভাবে আসলে হামলাটা? আমাদের আজকে মিডিয়া সেলের তদন্ত পেলাম দুপুরবেলা আমাদের একটা কমিটিতে আছে আপু, তার উপর হামলা হয়েছে। একটা বাহিনী তাদের উপর হামলা, তারা যখন হচ্ছে দেয়াল লেখনের কাজ করছিল তাদের পাহাড়ি জনগোষ্ঠী মিলে, তখন তাদের উপর নৃশংস হামলা হয়। এবং আমাদের কমিটি আমরা এখন অ্যাডমিট করেছি হাসপাতালে, ঢাকা মেডিকেলে আছে। তো আমরা আমাদের একটা প্ল্যান ছিল, আমাদের ঢাকার এই মিরপুরের সকল থানার কমিটি এসে আমরা প্ল্যান করছি আমরা আনন্দ মিছিল করবো। তো আমাদের এই আনন্দটা এখন একদমই নেই, আমাদের এখন প্ল্যান আমরা বিক্ষোভ মিছিল করছি এবং আমরা এই বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা শহীদ মিনারে যাবো। এবার আলোচনায় 20 জানুয়ারি। আগামী 20 জানুয়ারিকে সামনে রেখে ভারতের বিজেপির রাজনীতিবিদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
কিন্তু কি হতে চলেছে 20 তারিখে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। আবার 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি। আগামী 20 তারিখের পর কোন দিক থেকে কোন দিকে কে ছুটবে, কে ঢুকবে, কে পালাবে, কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশ নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের এই বক্তব্য এখন নতুন করে আলোচনায়। কিন্তু আদৌ কি হতে চলেছে 20 তারিখ? বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তাচ্ছিল্য করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ডক্টর ইউনূস সরকারকে নিয়ে অভিযোগ তোলেন সীমান্তে বাংলাদেশের জনগণকে ভারতের বিরুদ্ধে দাঁড় করানোর। মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেইনস্টে কাটানোর চেষ্টা করছেন, উস্কাবার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। আগামী 20 তারিখের পর শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন বলে জানান এই বিজেপি নেত্রী। সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারিও দেন। তো এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনূস। 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ আর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা আবার দেখি। কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে। 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ আর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। 20 তারিখের পরে কোথায় গিয়ে উঠবো দিদি? জায়গা দিবেন না? মোদিজির বাসায় গিয়ে উঠবো। কি মোদিজি জায়গা দিবেন না? আমাদের যাওয়ার তো কোনো জায়গা নাই। এদিকে মায়ানমার আর 3 পাশে তো আপনারা, যেমন আওয়ামী লীগে যাওয়ার তো জায়গা আছে। এখন মায়ানমার আমরা গেলে তো ওখানে যুদ্ধ চলতেছে, ওখানে গিয়ে মরতে হবে, না হয় আমাদের বঙ্গোপসাগরে পরে মরতে হবে। যাওয়ার তো কোনো জায়গা নাই দিদি। শেষ ভরসা মোদিজি, দেখি মোদিজি কি করে 20 তারিখের পরে। যদি জায়গা দেয় তাহলে গিয়ে উঠবো। যাই হোক, হাসি ঠাট্টা অনেকই করলাম। ইন্ডিয়া নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে যে তারা পৃথিবীতে শক্তিশালী রাষ্ট্র, পারমাণবিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, অস্ত্রের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, সেনাবাহিনী অনেক অনেক বড় গণতান্ত্রিক দেশ, তাদের আয়তনও অনেক বড়। তারা নিজেদেরকে অনেক হ্যাডাম মনে করে। তারা নিজেদেরকে অনেক হ্যাডাম মনে করলে তো নিজেরটাতেই জোর দেখাইতে হয় নাকি? হ্যাঁ, আমেরিকা তো আর অন্য কারো জোরে জোর দেখায় না, চায়না তো অন্য কারো জোরে জোর দেখায় না, দেখায় না, পাকিস্তানও দেখায় না, অন্য কারো জোরে জোর দেখায় না, পাকিস্তান নিজেদের জোরে জোর দেখায়। তো আমরাও আসলে অন্য কারো জোরে জোর দেখাই না, আপনারা ভালো করেই জানেন। কিন্তু ইন্ডিয়া এত বড় একটা দেশ, তাদের এত কিছু, এত সক্ষমতা, এত টাকা পয়সা, এত বড় অর্থনৈতিক দেশ, তারা নিজেদেরকে দাবি করে। তারা অন্য দেশের উপর কেন নির্ভর করে? 20 তারিখের পরে কি হবে আপনারা বুঝতেছেন না? 20 তারিখে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবে। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করলে এখন যে বাংলাদেশের শেখ হাসিনা যেমন আব্বু মনে করতে ইন্ডিয়ারে, এখন ইন্ডিয়া আব্বু মনে করে আমেরিকাকে। আরে জোর থাকলে নিজেরা করে দেখাও, জোর থাকলে নিজেরা একটু করে দেখাও, আমরা দেখি কি করতে পারো। এই যে আর্সেনাল কাটাতার দিতে পারছো দিতে, হ্যাঁ পারো নাই তো, আমরা তো উঠাই দিচ্ছি। বর্ডারে তো আমরা কাটাতার করতে দিই নাই, পারছো? নিজের জোর দেখাই তো অলওয়েজ। নিজের জোর তো কিছু নাই, আমেরিকার জোর আর কতদিন দেখাবে দাদু? হ্যাঁ, আমেরিকার জোর দেখানো ছাড়েন। যদি পৃথিবীতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে চায়নাকে ফলো করুন। চায়না কারো জোরে জোর দেখায় না, তারা নিজেদের গতিতে চলে। আর আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। হ্যাঁ, শোনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সে জানে যে একটা গণঅভ্যুত্থানের পরে কি হয়। এসব জেনে শুনে কেউ সে ক্ষমতা চেয়ারে বসছে, সে আপনারা ধাক্কা দিবেন আর উড়ে চলে যাবে। সো কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করে দেখেন না, বিপদে আপনারাই পড়বেন। হ্যাঁ, বিপদে আপনারাই পড়বেন। অন্যের জন্য অন্য কান্না করে যদি সময় পায়। একটা কথা আছে না, আমেরিকার, তোমরা দেখি কিছু টিভি চ্যানেল বলে যে আমেরিকা ইন্ডিয়াকে দাবায় রাখতে চায়, আবার তোমরা দেখি ইন্ডিয়ার ছাড়া কিছু বোঝো না, ইন্ডিয়ায় তোমাদেরকে উদ্ধার করবে, সে ধরনের কথা বলো। এটা একদম হাস্যকর। পৃথিবীর বুকে নিজেদেরকে কি বলবো, কত নিচে নামান যায়, সব কিছুই করতেছে নিচে নামার জন্য ইন্ডিয়া। আপনারা দেখতেইছেন যে এক গ্রুপ বলতেছে যে আমরা আমেরিকাকে গুনি না, আমেরিকা ইন্ডিয়াকে ভাঙতে চায়, আর এক গ্রুপ পায়ে ধরে পড়ে আছে। এখন জনগণ কারটা বিশ্বাস করবে? এদেরকে দিন শেষে পাগলই বলে, তাছাড়া কিছু না। সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, যা জানা গেল। এই শিরোনামে ইত্তেফাক একটি রিপোর্ট করেছে। ব্রেকিং নিউজ, সেটি জহির উদ্দিন সুমন, যে সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী, তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এবং ছড়িয়ে পড়েছে, মোট সেই কারণে ভাইরাল। সেখানে দাবি করা হয় যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ 45 ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিমার স্ক্যানার। এক প্রতিবেদনে রিমার স্ক্যানার জানিয়েছে সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী।
সেসব দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ বিবিসি নিউজ 2470 নামের একটি ব্লগ ওয়েবসাইটে গত 12ই জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, গত 12ই জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ 44 জনকে আটক করে। এই সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছিল। এতে আরও বলা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আমরা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি। প্রাথমিক তদন্তে জানা যায় তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তবে মূলধারার জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এই সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। এছাড়া সার্জিস আলম সহ কোনো ব্যক্তি বা সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পায়নি, অর্থাৎ সেনাবাহিনীও কোনো অভিযোগ করেনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর যোগাযোগকারী নিউমারিক স্ক্যানার আইএসপিআর জানায় এটি একটি মিথ্যা সংবাদ। দর্শক দেখেন, এই যে সার্জিস আলম সহ হাসনাত আব্দুল্লাহ, তারা জুলাই গণঅভ্যুত্থানের নেতা এবং 4-5 জন একেবারে নেতৃত্ব দিয়েছেন সেই কাতারে। তো আপনারা এখন নাগরিক কমিটি বসে যে ছাত্র আন্দোলন এগুলিকে সংগঠিত করছে, রাজনৈতিক দল গড়ার চেষ্টা করছে, এতে অনেকেরই সহ্য হচ্ছে না। তাদের সাথে বিএনপি বা অন্যদের মতভেদ থাকতে পারে, এটা সত্য, কিন্তু শেখ হাসিনার পতনে তারা যে একেবারে প্রাণপণ লড়েছে, জীবনের বিনিময়ে বলতে গেলে জীবনকে বাজি রেখে তারা লড়াই করেছে, এটা তো সত্য, এই ব্যাপারে কোনো মিথ্যা নেই। সুতরাং আজকে তাদেরকে একটু অসম্মানিত করা, তাদেরকে খাটো করা, একটা বিভ্রান্তি তৈরি করা সমাজে, এই কাজগুলি খুবই পরিকল্পিতভাবে মহল বিশ্বাস করে যাচ্ছে। এবং তারা দেশে বিদেশে বসে যেভাবে না কেন ফেসবুক, টুইটার, তারপর ইনস্টাগ্রাম, ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে খবরগুলো, যাতে একটা এদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হয় এবং সেনাবাহিনীর সাথে তাদের একটা মুখোমুখি একটা দ্বন্দ্ব চলছে। এই কথাগুলো যখন কি প্রচার হবে, তখন যারা হাসিনার সমর্থক অতীত সরকারের, তারা উৎসাহিত হবে না, তাদেরকে উৎসাহিত করার জন্য এবং মানুষের মধ্যে একটা এদের ইমেজটা নষ্ট করার জন্য এই কাজগুলো তারা করে যাচ্ছে। বেশ অনেকদিন থেকে নানা রকম খবর দিচ্ছে, এটা হয়তো তারই একটি অংশ। এদিকে ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেওয়া আসাদুজ্জামান গ্রেপ্তার। রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। তো দর্শক, কেমন লাগলো আজকে খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।